কথা বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা 441 থেকে পড়ি। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ সংজ্ঞা গত ক্লাসের ভিডিওতে আছে। 442 অনধিকার গৃহপ্রবেশ, 443 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 444 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 445 অপথে গৃহপ্রবেশ, 446 রাত্রিবেলায় শীত কেটে অপথে গৃহে প্রবেশ। মানে রাত্রিবেলায় শীত কেটে গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। এ হলো 446। এবার যাই 447 হলো 441-এর শাস্তি, মানে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি। আর 448 হলো 442-এর শাস্তি, অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। আর 449 হলো এই 449, 450, 451, 452 এই চারটা ধারা হলো মানে মনে থাকবে, খুব সহজ, কিন্তু একটু ওই কোনটার পরে কোনটা একটু মনে রাখতে হবে। তাহলে কত বললাম? 449, 450, 451, 452। 449 কি? মৃত্যুদণ্ড। এর নিচের সাজা কি? যাবজ্জীবন। এর নিচের সাজা কি? কারাদণ্ড। তাহলে এই তিনটা হলো সিরিয়াল, 449, 450, 451, এই তিনটা ধারা। তাহলে 449 কি? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। তার মানে যে অপরাধগুলোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এই ধরনের অপরাধ করার উদ্দেশ্যে কেউ যদি অনধিকার গৃহে প্রবেশ করে তার শাস্তি হবে 449 ধারা মোতাবেক। আর 450 কি? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। আর 451 কি? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। আর 452 হলো আঘাত, আক্রমণ বা অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। মানে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি, শুধু অনধিকার প্রবেশ না, অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। তার মানে ওই যে আমরা আগে পড়েছিলাম না, অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, এই কথাগুলো লাস্টে থাকে। এইখানেও সেম, অনধিকার গৃহে প্রবেশ, এই কথাগুলো লাস্টে থাকবে। 449, 450, 451, 452 এই চারটা ধারাতে কি থাকবে? অনধিকার গৃহ প্রবেশ। অনধিকার গৃহে প্রবেশ মানে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ 449। 450 কি? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ। 451 কি? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ। আর 452 আঘাত, আক্রমণ বা অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ। এ হলো 452 ধারা। তো 452 পর্যন্ত গেল হচ্ছে আমাদের 441 আর 442-এর সাজা। এবার 443 ধারাটা কি ছিল? 43-এর লাস্টের শব্দ 3, লাস্টের সংখ্যাটা 3, শব্দ হলো 3টা। সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। এই সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি হলো 453 ধারা। এবং একই ধারা, যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে সে যে শাস্তি পাবে, যে অপথে গৃহে প্রবেশ করে 445 সেও সেম সাজা পাবে। তার মানে 453 ধারাতে দুইটা ধারার সাজা। 443, 443 রেখারানি ঢুকতে পারে না ক্লাসে, কি করা যায়? ওর এখানে টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, আমাদের কোনো কিছু করার নেই। তাহলে আমি বলছিলাম, হৃদয় একটা মেসেজ করে দেন তো, যে আবার ট্রাই করে যেন। মহিবুল আসছে, হ্যাঁ। হৃদয় একটা মেসেজ করে দেন যাতে লিঙ্কে ক্লিক করে আবার চেষ্টা করে। আচ্ছা, আমরা সামনে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিতে পারেন। ওকে, তাহলে আমরা সামনে বাড়ি। বলছিলাম যে 443 দ্বারা হলো সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর 445 হলো অপথে গৃহে প্রবেশ। এই দুইটা ধারা, এই দুইটা ধারার শাস্তি হলো 453 সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশের শাস্তি। তার মানে 453 ধারাই হলো ওই 443 আর 445-এর শাস্তি একসাথে।
এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? 453 পর্যন্ত বুঝছেন এতটুকু? আচ্ছা, অন্যরা কি বুঝেন নাই? অন্যরা এই এই কথাটা বলতে কত সময় লাগে ভাই? একটু আনমিউট করে বললে তো হয় যে বুঝছি, বাস হয়ে যায়। অথবা কথা বলতে সমস্যা হলে মেসেজ করতে পারেন যে ওকে অথবা বুঝছি, এই ধরনের মেসেজ করতে পারেন। ইংলিশে লিখলে আন্ডারস্ট্যান্ড, এই ধরনের মেসেজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন। সাড়া দিবেন। তাহলে 453 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশের শাস্তি। তো 453-এর পরে হলো 454, এটা হচ্ছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অথবা অপথে গৃহপ্রবেশের শাস্তি। তাহলে 454-তে কারাদণ্ডে, তার মানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এই দুইটা অপরাধের শাস্তি এখানে নাই। এই দুটো অপরাধের শাস্তি এখানে নাই। সংগোপনের ক্ষেত্রে শুধু কারাদণ্ড, শুধু কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশের শাস্তি 454 ধারা। আর 455 হলো ওই যে 452 ধারাটা, আঘাত, আক্রমণ বা অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশের শাস্তি। এই হলো 455 ধারা। এবার ধারা চেঞ্জ হবে। 445-এর পরে হলো 446, আর ওইদিকে 443-এর পরে হলো 444। তার মানে 444 আর 446 দুইটাই কিন্তু জোড় সংখ্যা। এই দুইটা জোড় সংখ্যার শাস্তি হবে 456 জোড় সংখ্যা। তার মানে রাত্রিবেলায় সংগোপনের অধিকার গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় শীত কেটে অপথে গৃহে প্রবেশের শাস্তি হলো 456 ধারা। তারপরে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ হলো 444, এটার শাস্তি 456। আর রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় শীত কেটে গৃহে প্রবেশ, এটা হলো 446, এটার শাস্তি হলো 456 ধারা। যদিও একটু জটিল মনে হচ্ছে, বাট আমি কিন্তু সূত্রটা বলে দিচ্ছি যে কিভাবে আপনারা মনে রাখবেন। আমিও তো ওইভাবেই মনে রেখেছি। তাহলে একটু মাথা কাজ করতে চাইবে না, মাথাটাকে একটু জোর করে কাজ করাইতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে দেখেন একটার সাথে আর একটা কি সুন্দর মিলে যাচ্ছে। 444, 446 দুইটাই জোড় সংখ্যা, এই দুইটার শাস্তি হলো 456। আচ্ছা, এবার 457 যাই, আবার ওই সেম কাহিনী। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় শীত কেটে গৃহে প্রবেশের শাস্তি। রাত্রিবেলায় শীত কেটে গৃহে প্রবেশের শাস্তি হলো 457 ধারা। আর 458 ধারা কি? ওই যে আবার আগের মতো 52 আর 55 এর মতো, 52 আর 55-এর মতো আবার সেম, আঘাত, আক্রমণ বা অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশের শাস্তি হলো 458 ধারা। তার মানে একদম 447 থেকে 458 ধারা পর্যন্ত এই প্রত্যেকটা ধারা হলো শাস্তির ধারা। এবং বলা যাবে, সমস্যা নাই, বলা যাবে, বলা যাবে না, প্রথমটাই হলো অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ, যেটা 447। আর 448 হলো অনধিকার গৃহে প্রবেশ। 48-এর পরে 49, 50, 51, 52, এই চারটা দ্বারা হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড এবং আঘাত, আক্রমণ, অবৈধভাবে আটক করে রাখা। এই তো হয়ে গেল। এরপরে যান 453। ওইদিকে কত? 441, 442 শেষ হয়েছিল, এবার 443। তাহলে 443 আর হলো 445, এই দুইটার শাস্তি 453। তো 453-র পরে হলো যে 454, যেটা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে। 455 আঘাত, আক্রমণ, অবৈধভাবে আটক করে রাখার উদ্দেশ্যে। এই কাহিনী শেষ। এরপরের কাহিনী যাই। 444 রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর 446 হলো রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। এই দুইটার শাস্তি হলো 456। তাহলে 456, 457, 458 তিনটা দ্বারা। 456 তো সরাসরি শাস্তি, 457 হলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে, আর 458 হলো আঘাত, আক্রমণ, অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে। এটা 458। এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন তো। এতটুকু বুঝেছেন? আল্লাহ, না বুঝলে তাহলে তো ওইটা বোর্ড দিয়ে ক্লাস নিতে হবে ভাই।
বোর্ড দিয়ে ক্লাস নিতে হবে। আচ্ছা, আর কে কে বুঝেন না একটু দেখি, এবার মুখে মুখে ধরবো। একটু কঠিন লাগে না? আচ্ছা, তাহলে একটু সিরিয়াল মেনটেন করি, আবার আবার পড়তেছি সেম কাহিনী। 441 কি বলেন তো? অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো অপরাধমূলক অনধিকার প্রবেশ কাকে বলে, এটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শোনেন, তাহলে সবাই খাতা কলম নেন। খাতা কলম আছে সবার কাছে? সবাই খাতা কলম নেন। আমি যেটা বলবো 441 লিখবেন, লিখে একটা তীর, তীর চিহ্ন দিবেন। তীর চিহ্ন দিয়ে 441-এর বরাবর লিখবেন 447। এবার আমি যে ধারাটা বলবো, যে সংজ্ঞার সাথে কোন শাস্তিটা যাবে, পাশে কমা দিয়ে দিয়ে লিখবেন। সবাই খাতা কলম নেন। আহ নিছেন? খাতা কলম নিছেন? খাতা কলম কে নিছে না বলেন, আমি জানি অধিকাংশ মানুষে নিছে। খাতা কলম নেয় নাই কে? আচ্ছা, যে নিয়েছেন সে ছবি তুলে পরে গ্রুপে দিয়ে দিবেন, আমি বলি। হ্যাঁ, 441 দিয়ে তীর চিহ্ন দেন, অথবা সমান চিহ্ন দিতে পারেন। তাহলে 441 সমান 447 লেখেন। 441 সমান 447 দেখছেন? 442 সমান হলো 448, 449, 450, 451, 452। তাহলে 448, সরি, 442-এর সাথে 5টা ধারা যাবে। অর্পা লিখতেছেন? অর্পা? হুম। তাহলে কত কত লেখছেন? অর্পার এখানে নয়েজ নাই, আপনি আমার সাথে কথা বলতে পারেন। তাহলে 442 সমান কত কত লেখছেন বলেন তো? হুম। 449। হ্যাঁ, এই 5টা দ্বারা যাবে 448-এর সাথে, মানে অনধিকার গৃহে প্রবেশটাই বেশি হয়। অনধিকার গৃহে প্রবেশটাই বেশি হয়, এই কারণে এর শাস্তির ধারা হলো 5টা। 448, 449, 450, 451, 452। তার মানে 442 সমান 448, 449, 450, 451, 452, 5টা। ওই একটা ধারা সমান হলো 5টা। এরপরে যান, লেখছেন এতটুকু? লেখছেন? জুনায়েদ ভাই লেখছেন এতটুকু? আচ্ছা, এরপরে যান বাম পাশে, এবার দুইটা ধারা হবে। বাম পাশে এবার দুইটা ধারা হবে, 443, 445, দুইটাই কিন্তু বিজোড় সংখ্যা। 443, 445 সমান হবে 453, 454, 455। তার মানে বাম পাশে দুইটা সমান হবে ডান পাশে তিনটা। আমি বুঝাই দিচ্ছি, একদম পরিষ্কারভাবে বুঝাই দিব, মাথায় থাকবে। এবার এবার লেখেন আপনারা, আমি বুঝাই দিব। তাহলে লেখেন 443, 443, সমান হলো 453, 454, 455, তিনটা দ্বারা। লেখছেন মুনতাসিফ? মুনতাসিফ লেখছো? মুনতাসিফ লেখা হয়েছে? আচ্ছা, তাহলে এরপরেরটা যাই। 443 আর 445 গুলো এর নিচে লেখেন 444, 446, দুইটা বাম পাশে দুইটা। 444, 446 সমান হবে 456, 457, 458। বাম পাশে হবে দুইটা ধারা, 444, 446, দুইটাই কিন্তু জোড় সংখ্যা। সমান হবে 456 থেকে শুরু, 456, 457, 458, এই তিনটা। তাহলে এই হলো আমাদের 458 পর্যন্ত শাস্তিগুলা। রেখা রেখা লেখছো? রেখা লেখা হয়েছে? আচ্ছা, এবার আমরা সামনে যাই। এবার আমি একটু বুঝাই দিই। 441 সমান 447, এটার হিসাব শেষ। অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি সংজ্ঞা হলো 441, আর শাস্তি হলো 447, শেষ। এবার যাই 442, অনধিকার গৃহে প্রবেশ। হ্যাঁ, তো অনধিকার গৃহে প্রবেশের শাস্তি কত? 448, মানে অনধিকার গৃহে প্রবেশ করার শাস্তি।
448। এরপর যাই আমরা 449, 450, 451, 452 এই চারটা ধারা। তাহলে 442 সমান 448 তো শেষ। এবার 48-এর পরে বাকি চারটা ধারা, 48-এর পরে 49, এই 49-এ বলতেছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, আপাতত শর্টে মনে রাখেন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আর 450-এ হলো মৃত্যুদণ্ডের নিচে কি, যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে 450 হলো যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে, এর নিচে কি, কারাদণ্ড। তাহলে 451 হলো কারাদণ্ডের ক্ষেত্রে, এর নিচে হলো 452 ধারা, এটা একটু ব্যতিক্রম, এটা হলো আঘাত আক্রমণ অন্যায়ভাবে আটক। এই হলো কাহিনী। তাহলে এবার কাহিনীটা পুরাটা বলি। 449 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ করার শাস্তি। তার মানে কি বোঝাচ্ছে, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কি, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হলো খুন সহ ডাকাতি। কেউ যদি ডাকাতি করার জন্য অনধিকার গৃহে প্রবেশ করে, করার পর যদি খুন করে, তাহলে তো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হয়ে গেল। এই অপরাধ করার জন্য যে অনধিকার গৃহে প্রবেশ করবে তার শাস্তি হবে 449 ধারা। আবার দেখা যাচ্ছে খুন করার উদ্দেশ্যে যদি কেউ অনধিকার গৃহে প্রবেশ করে তার শাস্তি হবে 449 ধারা। আবার কেউ যদি ধর্ষণ করার উদ্দেশ্যে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কেউ যদি ধর্ষণ করার উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ করে তার শাস্তি হবে 449 ধারা। ধর্ষণ করে নাই, খুন করে নাই, জাস্ট এই উদ্দেশ্যে অনধিকার গৃহে প্রবেশ করছে, তার শাস্তি হবে 449 ধারা। তো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করার উদ্দেশ্যে যদি ঢুকে 449, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করার যে উদ্দেশ্যে যদি ঢুকে তাহলে কি হবে 450, কারাদণ্ডযোগ্য অপরাধ করার জন্য যদি কেউ প্রবেশ করে তার শাস্তি হবে 451, আর আঘাত করার উদ্দেশ্যে, আক্রমণ করার উদ্দেশ্যে বা অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে যদি কেউ অনধিকার গৃহে প্রবেশ করে তার শাস্তি হবে 452। এতটুকু বুঝে গেছে? এতটুকু কি বুঝে গেছে? একটু জানাবেন। আচ্ছা, অন্যান্যরা একটু জানান বুঝছেন কিনা তাহলে। এবার কিন্তু 442 ধারার সংজ্ঞা ছিল অনধিকার গৃহে প্রবেশ, এবার অনধিকার গৃহে প্রবেশের কাজ শেষ। এবার অনধিকার গৃহে প্রবেশের কাজ শেষ, এবার পরের ধারা যাব 443। 443 কি, সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। তো এখানে একটা জিনিস বলে রাখি, যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ আর হচ্ছে অপথে গৃহে প্রবেশ, এই দুইটা ধারার শাস্তি একই। তাহলে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ হলো 443, আর অপথে গৃহে প্রবেশ হলো 445। এই কারণে আমি কিন্তু বাম পাশে দুইটা ধারা লিখেছি, 443 কমা 445। তার মানে 443 আর 445-এর শাস্তি হবে কত, এই দুইটাই কিন্তু বেজোড় সংখ্যা, 443, 445 এই দুইটাই বেজোড় সংখ্যা, এই দুইটার শাস্তি হবে 453 বেজোড় সংখ্যা। তার মানে কেউ যদি সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে অথবা কেউ যদি অপথে গৃহে প্রবেশ করে তাহলে তার শাস্তি হবে 453 ধারা। তার মানে ওই দুইটা ধারার যে সংজ্ঞা, ওই দুইটা ধারার সংজ্ঞার শাস্তি হলো একটা ধারাতে 453। এতটুকু বুঝছেন? আচ্ছা, তো সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশের শাস্তি হলো 453। এবার 453-এর পরে হলো 454। এই 454-তে বলতেছে কেউ যদি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে অথবা অপথে গৃহে প্রবেশ করে তার শাস্তি হবে 454 ধারা মোতাবেক, বা সে 454 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। এরপরের ধারাটা হলো 455, এটা হচ্ছে আঘাত করার উদ্দেশ্যে, আক্রমণ করার উদ্দেশ্যে অথবা অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে কেউ যদি সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে অথবা অপথে গৃহে প্রবেশ করে তার শাস্তি হবে 445 ধারা অনুযায়ী। তার মানে এবার কি বোঝা গেল, 443-এর সংজ্ঞাটা ছিল সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর 445-এর সংজ্ঞাটা ছিল অপথে গৃহে প্রবেশ। এই দুইটা ধারার শাস্তি হলো 453, 454, 455, এই তিনটাতে শুধু ক্যাটাগরি চেঞ্জ। 453-তে সরাসরি ওই অপরাধগুলোর শাস্তি, 454 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে যদি প্রবেশ করে এর শাস্তি, আর 455 হলো আঘাত আক্রমণ বা অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে যদি কেউ সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে বা অপথে গৃহে প্রবেশ করে এর শাস্তি। তাহলে 455 পর্যন্ত বুঝছেন হৃদয়? 455 পর্যন্ত বুঝেছেন?
কথা নাই কেন? কারো কথা নাই, তার মানে আপনারা বুঝেন নাই নাকি? অর্পা বুঝছো? আচ্ছা। রেখা, মহিবুর, মুনতাসিফ, জুনাইদ ভাই বুঝছেন? একটু কষ্ট করে মাথায় ঢুকাইতে হবে ভাই। আচ্ছা, আমার কাছে এটা লেখা আছে, আমি এটা ছবি তুলে দিয়ে দিব না, হ্যাঁ আমার কাছে লেখা আছে, ওইটা ছবি তুলে দিয়ে দিব, একটার সাথে আরেকটা মিলাই নেবা, যেহেতু আমি খাতায় নোট করে দিছি এই কোনটার কোন ধারার সমান কোন ধারা হবে। আর আমার কাছে যে লেখা আছে ওই লেখাটার সাথে মিলাই পড়লে হয়ে যাবে আশা করি, ঠিক আছে? হ্যাঁ, যে আমাদের আপু বলছে যদি বুঝে থাকেন তাহলে বলেন বুঝছি, আর না বুঝলে বলেন আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমাদের কিন্তু 441 থেকে 446 পর্যন্ত সংজ্ঞা। এই সংজ্ঞার মধ্যে মাত্র দুইটা দ্বারা বাদ আছে, 445, সরি 444 আর 446, দুইটাই জোড় সংখ্যা। তাহলে 444 হলো রাত্রিবেলায় সঙ্গোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর 446 হলো রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় শীত কেটে গৃহে প্রবেশ। এগুলা শীতল চুরি যেটাকে বলে আর কি, গর্ত করে অপথে গৃহে প্রবেশ রাত্রিবেলায়, এগুলা। শীতল চুরি বুঝেন? শীতল চুরি, শীতল চুরি হচ্ছে ওই যে মাটি খুঁড়ে ভিতর দিয়ে ছিদ্র করে যে প্রবেশ করে ওইটা। তাহলে এই দুইটা ধারা হলো জোড় সংখ্যা, এই দুইটা ধারার শাস্তি হলো জোড় সংখ্যা। আমরা 455 পর্যন্ত কিন্তু পড়েছি, 456 এই দুইটা ধারার শাস্তি হলো 456। তার মানে 444 ছিল সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর 445 হলো রাত্রিবেলায় অনধিকার গৃহে প্রবেশ। এই দুইটা ধারার শাস্তি 456, তার মানে 456 ধারা হইল সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করার দণ্ড। একদম সহজ। তাহলে 456 সাথে আরো দুইটা ধারা যাবে, 457, 458, আরো দুইটা ধারা যাবে, 457, 458। আচ্ছা, 457 ওই যে আবার আগের মতো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথিক গৃহে প্রবেশের শাস্তি। আর 458 হলো আঘাত, আক্রমণ বা অন্যায়ভাবে আটক করে রাখার উদ্দেশ্যে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা রাত্রিবেলায় অপথিক গৃহে প্রবেশের শাস্তি। এ হলো 458। এতটুকু বোঝা গেল? তাহলে আমাদের শাস্তি শেষ, এরপরে নতুন বিষয় যাব। এতটুকু পর্যন্ত আমাদের সংজ্ঞা আর শাস্তি শেষ, এতটুকু বুঝছেন? জুনাইদ ভাইয়ের কথা আসে না তো? আপনি জবাব দেন, বাট আপনার কথা আমরা শুনি না, আপনার কথা আসে না। মহিবুর বুঝা গেছে এতটুকু? আচ্ছা, খুরশেদ আপা বুঝছেন তো? আচ্ছা, তাহলে এবার সামনে বাড়ি, এবার সামনে বাড়ি আর কারো আপত্তি থাকার কথা না, হ্যাঁ আমি তারপরও ছবি তুলে দিব, আমার কাছে এইগুলো লেখা আছে, ছবি তুলে দিয়ে দিব। আপনারা একটু কয়েকবার পড়ে নিলে ক্লিয়ার হয়ে যাবে। মুনতাসিফ মোটামুটি ক্লিয়ার হয়েছে তো? এবার লেখাটা দেখলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে একটু সামনে যাই। এবার যাই আমরা 458 পর্যন্ত গেল, এবার যাই আমরা 459। 459-এ বলতেছে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশ অনুষ্ঠানকালে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি। তার মানে কেউ যদি ওই যে 444, 443 ধারা যেটা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর 445 হলো অপথে গৃহে প্রবেশ। কেউ যদি সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, সংগোপনে মানে গোপনে, চুপি চুপি, লুকায়া লুকায়া কেউ যদি অনধিকার গৃহে প্রবেশ করে, যে ঘরে প্রবেশের অধিকার নাই সেই ঘরে যদি সে লুকায়া গোপনে বাড়ির মালিককে না জানিয়ে কোনো জাহাজে, ইমারতে, তাঁবুতে, হ্যাঁ অথবা বাসায় যদি কেউ প্রবেশ করে, সে আর কি সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করলো। এই গৃহে প্রবেশের সময় যদি কেউ দেখে ফেলে, বাড়ির মালিক বা অন্য কেউ দেখার পর যদি বলে যে আপনি কে, আপনি কেন প্রবেশ করতেছেন, তখন যদি সে ইচ্ছাকৃতভাবে আঘাত করে, হ্যাঁ তাহলে তার শাস্তি হবে 459 ধারা। তার মানে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশ কালে যদি কেউ ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে তাহলে সে 459 ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। আর 460 হলো ওই যে পরেরটা, 444 আর 446,
রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ অথবা অপথে গৃহে প্রবেশ অনুষ্ঠানকালে মৃত্যু ঘটানো বা আঘাত করার শাস্তি হলো 460 ধারা। তার মানে কেউ যদি রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে অথবা রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করে, ওই করার সময় যদি কেউ দেখে ফেলে অথবা প্রবেশ করার সময় যদি কেউ বাধা দেয় আর তার যদি মৃত্যু ঘটায় অথবা তাকে যদি আঘাত করে, তাহলে তার শাস্তি হবে 460 ধারা মোতাবেক। এই হলো 460 পর্যন্ত। আমি যেভাবে বলছি সেটা কিন্তু সহজ বাংলায় বলেছি, বইয়ে আরো জটিল করে লেখা, বই পড়লে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমি যে ভাষায় বলেছি ঠিক সেই ভাষায় খাতায় লেখা আছে, আমি আপনাদের ছবি তুলে দিয়ে দিব। তো 460 পর্যন্ত গেল, এরপর আমরা যাই 461 ধারা। 461 ধারা হলো সম্পত্তি ধারণকৃত আবদ্ধ পাত্র উন্মুক্ত করার দণ্ড। ধরেন ওই যে মাটির ব্যাংক আছে না, মাটির ব্যাংকে আগে আমরা টাকা ফেলতাম, বা আমার বাবাও টাকা ফেলতো, আপনাদেরও এটার সাথে পরিচিত হয়ে থাকবেন। তো এরকম আবদ্ধ পাত্র একটা বক্স হতে পারে, তালাবদ্ধ বক্স, সিন্দুক, ড্রয়ার হতে পারে, আবদ্ধ পাত্র যেটা। তো এই ধরনের কিছু যদি কেউ উন্মুক্ত করে চুরি করার উদ্দেশ্যে বা জিনিসটা নেওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ বলতেছে 461 সম্পত্তি ধারণকৃত মানে সম্পত্তি রাখা যায় এই ধরনের আবদ্ধ পাত্র উন্মুক্ত করার দণ্ড। তার মানে কেউ ওই যে মাটির ব্যাংক ভাঙলো টাকাটা নেওয়ার উদ্দেশ্যে, বা ভাঙ্গার পরে ধরা খেয়ে গেছে, চুরিটা করতে পারে নাই, টাকাটা নিতে পারে নাই। যদি সে নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু চুরি হয়ে যেত। যেহেতু সে নিতে পারে নাই, সব টাকাই ওখানে জাস্ট ভাঙছে, উন্মুক্ত করছে, তাই তার শাস্তি হবে 461 ধারা। তো একটা ড্রয়ারে অলংকার ছিল, স্বর্ণালংকার ছিল, স্বর্ণালংকার সম্পত্তি, টাকাও তো সম্পত্তি। তো সম্পত্তি রাখা যায় এরকম কোন পাত্র, আবদ্ধ পাত্র। তো ধরেন একটা ড্রয়ারে বা আলমারিতে স্বর্ণালংকার রাখা আছে, কেউ যে কোনো ভাবে সিস্টেম করে তালা খুললো, তালা খুলে জাস্ট তালাটা খুললো, তাইলে তার শাস্তি হয়ে যাবে 460 ধারা। তার মানে 460 ধারাতে বলতেছে আবদ্ধ পাত্রটা উন্মুক্ত করার শাস্তি। আর 460 না, এটা হলো 461 ধারা। আর 462 ধারা হলো সম্পত্তির ধারণকৃত বস্তুর ভারপ্রাপ্ত হয়ে আবদ্ধ পাত্র উন্মুক্ত করার শাস্তি। এবার যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওইটা নেওয়ার জন্য ওই 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 জিনিসটা উন্মুক্ত করলো। তাহলে 461 হলো দায়িত্বপ্রাপ্ত না হয়ে, দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত না হয়ে সেটা চুরি করার চেষ্টা করলো, করার উদ্দেশ্যে ওইটাকে কি করলো, উন্মুক্ত করলো, ভেঙে ফেললো, খুলে ফেললো, তাহলে তার শাস্তি 461। আর ওই জিনিসটার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, ওই জিনিসটার দায়িত্ব পায়াও যদি সে এই কাজ করে, তাহলে তার শাস্তি একটু বেশি হবে, 462। এই 462 পর্যন্ত আমাদের অধ্যায় সূত্র শেষ। অধ্যায় সূত্র শেষ। এবার নতুন অধ্যায় শুরু হবে, অধ্যায় 18। অধ্যায় 18 হচ্ছে দলিলপত্র বা ট্রেডমার্ক। অধ্যায় 18 হচ্ছে দলিলপত্র বা ট্রেডমার্ক। এখানে কয়েকটা ধারা আছে গুরুত্বপূর্ণ, আমাদের আর খুব বেশি নাই বুঝছেন। আমরা যে 463 জালিয়াতি, 464 মিথ্যা দলিল, তারপরে 465 জালিয়াতির শাস্তি, এখানে কয়েকটা ধারা আছে 471 পর্যন্ত। এরপরে 472 থেকে আমরা একদম 492 পর্যন্ত পড়বো না, এগুলা বাতিল, লাগবে না। আবার 493 থেকে 511 পর্যন্ত পড়বো। তার মানে খুব একটা বেশি নাই আর। আজকে আর কালকে ক্লাস করলেই শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে আজকে মনে হয় আপনাদের মাথা ধরে গেছে আমার মনে হয়, যেহেতু এই ধারাগুলো একটু এলোমেলো ছিল, বুঝতে অনেকের কষ্ট হচ্ছে। আপনারা যদি বলেন তাহলে 463 থেকে 471 পর্যন্ত ওই সংখ্যার সাথে শিরোনামটা বলে দিব, সংখ্যার সাথে শিরোনামটা মানে সেট আপটা দাঁড় করাই দিব, আর কালকে বিস্তারিত করে বাকিটা শেষ করে দিব। তাহলে আজকে কি আহ, আহ, মানে মাথা ধরবে, সামনে আগাবো? বলেন তো, সামনে আগাবো? আচ্ছা, তাহলে একটু থাকেন, সামনে আগাই। হ্যাঁ, আজকে জাস্ট ওই যে 463 জালিয়াতি, জালিয়াতি কাকে বলে, যে কোনো ভুল দলিল, মিথ্যা দলিল প্রণয়ন করাটাই হলো জালিয়াতি। ওই যে একদিন পড়াইছিলাম না, একটা ডাক্তার যে দেখা গেল হাড্ডি ভাঙে নাই, কিন্তু তারপরও সে রিপোর্ট দিল হাড্ডি ভাঙে গেছে, এটা কিন্তু জালিয়াতি। সে ওই ওই দলিলে ওই রিপোর্টে ভুল লিখছে। তার মানে দলিল পত্রে যে কোনো কিছু ভুলভাল লেখা, অশুদ্ধ লেখা, হ্যাঁ, এই ধরনের প্রতারণা করাটাই হচ্ছে জালিয়াতি, যেটা দলিলের মাধ্যমে লিখিত আকারে। তাহলে আজকে জাস্ট দাঁড় করাই, হ্যাঁ, কালকে আমরা করবো। তাহলে 463 হচ্ছে জালিয়াতি,
আর জালিয়াতিটা কিভাবে হয়? মিথ্যা দলিল বানাইলে, ওই অশুদ্ধ দলিল লিখলে বা ভুল অনুবাদ করলে, এই ধরনের কাজের মাধ্যমে জালিয়াতি হয়। তাহলে যেহেতু মিথ্যা দলিল লিখলে জালিয়াতি হয়, তাহলে মিথ্যা দলিল কাকে বলে সেটা তো জানতে হবে। মিথ্যা দলিলের সংজ্ঞা হলো 464 ধারা। 463 হলো জালিয়াতি, 464 হলো মিথ্যা দলিলের সংজ্ঞা, আর 465 হলো জালিয়াতির শাস্তি। 465 হলো কি? জালিয়াতির শাস্তি। আর 466 হলো আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার ইত্যাদি জাল করার দণ্ড। তার মানে কেউ যদি আদালতের নথিপত্র অথবা সরকারি রেজিস্টার জাল করে, জালিয়াতি করে, তার শাস্তি হবে 466 ধারা। আর 467 হবে মূল্যবান জামানত বা উইল যদি কেউ জাল করে, তার শাস্তি 467 ধারা। 468 ধারা হলো প্রতারণা করার উদ্দেশ্যে কেউ যদি জালিয়াতি করে, তার শাস্তি 468 ধারা। আর 459 হলো মানহানি করার উদ্দেশ্যে যদি কেউ জালিয়াতি করে, তার শাস্তি 469 ধারা। আর 470 হলো জাল দলিল। জাল দলিল কাকে বলে, এটার সংজ্ঞা। আর 471 হলো জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করার দণ্ড, 471 ধারা। জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করার দণ্ড হচ্ছে 471 ধারা। তাহলে আবার একটু বলি, 463 জালিয়াতি, 464 মিথ্যা দলিল, 465 জালিয়াতি করার শাস্তি, 466 আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার ইত্যাদি জাল করার শাস্তি, 467 মূল্যবান জামানত জাল করার শাস্তি, 468 প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি করার শাস্তি, 469 মানহানির উদ্দেশ্যে জালিয়াতি করার শাস্তি, 470 জাল দলিলের সংজ্ঞা, 471 জাল দলিলকে খাঁটি দলিল হিসেবে ব্যবহার করার শাস্তি 471। তাহলে 471 পর্যন্ত আজকের পড়া। আর কালকে হচ্ছে ওই সংজ্ঞাগুলো আমরা পড়বো। আর 493 থেকে এরপরে কালকে বাকিটা শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাকুক। আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে অপথে গৃহে প্রবেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, 445 ধারা। এই অপথে গৃহে প্রবেশের সংজ্ঞাটা মানে কাকে বলে এটা লিখে সবাই গ্রুপে এখন জমা দিবেন। এটা আজকের প্রশ্ন। অপথে গৃহে প্রবেশ কাকে বলে, 445 ধারা। অপথে গৃহে প্রবেশ কাকে বলে এটার সংজ্ঞা লিখে সবাই গ্রুপে এখন জমা দিবেন। আমি মোবাইল বা অনলাইনে আছি, আমি দেখব। ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।